আজ থেকে 20 বছর আগের ছোট্ট একটা ঘটনা। এতদিন পরে আমরা এই পার্কে বেড়াতে এসেছি, আমাদের কত ভালো লাগছে তাই না? সত্যি খুব ভালো লাগছে। কোনো আসেনি। এই আয় আয়। বল কি বলছিস? আজ আর টিউশনে যাব না, তাই তো আজ গিটারটা এনেছি। চল তাহলে সে গানটা প্র্যাকটিস করে নে। চল শুরু করা যাক। ভুলে যেতে যেতে ডুবে গেল সে, ভুলে যেতে যেতে ডুবে গেল শেষে, সে রাতের গভীর আধার মনে মনে। চল এবার তুই ধর। দিল চেনা চেনা কত জানা জানা, দিল চেনা চেনা কত জানা জানা, ভাসিয়ে দিলে কখন তারে কেমন করে, ভুলে যেতে যেতে ডুবে গেল শেষে, ভুলে যেতে যেতে ডুবে গেল শেষে। ভীষণ মানিয়েছে। আমি একটা কথা ভাবছিলাম। কি গো? আমি ভাবছিলাম কি হ্যাঁ। ওদের চার হাত যদি এক করে দেওয়া যায় কেমন হবে? ভালো হয়, খুব ভালো হয়। আমিও তো সেই কথাটাই ভাবছিলাম। আমার রাধা মাধবের যদি ইচ্ছে থাকে হ্যাঁ। নিশ্চয়ই হবে গো, নিশ্চয়ই হবে। তাহলে চলো আমরা অরণ্যদের বাড়িতে যাই, হ্যাঁ। কথাটা বলা হবে। আচ্ছা। আর কথা বলা হয়ে গেলেই অরণ্যের বাঘ দত্তটাও হয়ে যাবে। চলো হ্যাঁ, চল। আমরা তাহলে অরণ্যের বাড়ি যাই। চল। লুকিয়ে রাখা মনের কথা, 14 দিনের ঝরা পাতা। লুকিয়ে রাখা মনের কথা, চৈত্র দিনের ঝরা পাতা। যাবে উড়ে আমরা কোনো বৈশাখী এক ঝড়ে, যাবে উড়ে মাতাল কোনো বৈশাখী এক ঝড়ে। যেন শেষে ডুবে যেতে যেতে, বলে গেল শেষে ডুবে যেতে যেতে, বলে গেল শেষে ডুবে যেতে যেতে, দিন সে রাতের গভীর আধার মনে ওরে, ডলে যেতে যেতে ডুবে গেল শেষে, ডলে যেতে যেতে ডুবে গেল শেষে, ডলে যেতে যেতে ডুবে গেল শেষে। এরপর কেটে গেছে অনেক দিন। শুরু করতে চলেছি আজকের অশ্রু সজল হাসি কান্নায় ভরা আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে প্রণাম জানিয়ে অরণ্য বাগদত্ত 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 অরণ্যের বাগদত্তা। এই পরশপুরে জয়নারায়ণ চাটুর্যের মেয়ে বনলতা হবে নাকি ওই অনল গাঙ্গুলি ভাই অরণ্যের বাগদত্তা? দাদা বাবু, দেখি মুকুন্দ হাতের কাজ ফেলে বাইরের ঘরে কেন এলি? এই তোমারে একটা কথা বলতে এলাম গো দাদা বাবু। কথা কি কথা? তুমি যে সব জিনিসে খেলা খেলতে চলেছো সেটা তুমি বন্ধ করো। মুকুন্দ দাদা বাবু, তুমি আমারে মারো, কাটো, যা ইচ্ছে তুমি তাই করো, তবু আমি বলবে পরে সব বিনেশ করি কারো ভালো হয়নি, হতে পারেনি। তার মানে কি কি বলতে চাস তুই? মানে আমি কার সর্বনাশ করতে চাইছি? কার আবার? ওই যে গাঙ্গুলি বাড়ির ছোট কর্তা অরণ্যী দাদা বাবু আর চাটুর্যে বাড়ি। চুপ কর মুকুন্দ, ভুলে যাস না তুই আমার মাইনে করা চাকর। শুধু আমি নই গো দাদা বাবু, শুধু আমি নই, আমার ঠাকুরদা আমার বাপও তোমাদের বাড়িতে চাকর খেটেছে আর আমিও খাচ্ছি। তোমাদের খেয়েই তো আমি বেঁচে আছি গো দাদা বাবু। তাই তো তোমার বাপ কর্তা বাবু শেষ কথা কাটি
কিছুতেই ভুলতে পারিনি গো, কিছুতেই ভুলতে পারিনি। কি শেষ কথা? কি শেষ কথা? কর্তা বাবু সঙ্গে যাওয়ার সময় আমারে বলেছিল, দেখিস রে মুকুন্দ, তোর দাদা বাবুরে তুই দেখিস, তার যেন কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি না হয়। আমার লাভ করে কথা তোকে চিন্তা করতে হবে না মুকুন্দ, তুই চাকর, চাকরের মতো থাক। আমি কি করছি কি না করছি সেটা বেশি মাথা ঘামাতে চাইলে, আই মিন ওই পায়ের জুতো মাথা, আমি কিন্তু ঘাড় ধরে তোকে এই বাড়ির বাইরে বের করে দেবো। কথাটা মনে রাখিস। মনে থাকবে তো দাদা বাবু, খুব খুব মনে থাকবে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আর এই মুকুন্দ তোমাদের তিন পুরুষের চাকর, তোমায় কোনোদিন বাধা দেবেনি গো, বাধা দেবেনি। মুকুন্দকে যা টাইট দিয়েছি ও হয়তো আর কোনোদিন আমাকে, কিন্তু রতি এখনো আসছে না কেন? সে তো আমাকে বলেছে যে আমার কথা ভেবে দেখে জানাবে সে কাজটা করতে পারবে কিনা। পারতে হবে রতি, কাজটা তোকেই পারতে হবে। আরে বাবা, জঘন্য নোংরা কাজ হলো, এই কাজটা তোকেই করতে হবে রে রতি। তুমি পরস্পরের দেবতার মাথায় মিছা কালি লেপতে চাইছো কেন? কারণ পরস্পরের দেবতা সে নয়, পরস্পরের দেবতা হব আমি। মানুষের ভালোবাসা দেবতা হতে সাপ, ওই দেবতার মতো মানুষের ক্ষতি করে দেবতা হওয়া যায় না। মিথ্যে সাপ হওয়া যায় রে রতি, হওয়া যায়। আর আমি হব এই পরস্পরের একমাত্র দেবতা, আর আমাকে দেবতাটা বানাবি তুই। মানুষকে দেবতা বানাতে পারে সেই দেবী, দেবতা বানাইছে পরস্পরের দেবীর মতো মেয়ে বনলতা। দেবীর মতো মেয়ে বনলতা, দেবীর মতো মেয়ে বনলতা। দেবতা তো দেবীরই হয় গো, বনলতা তো অরণ্যেরই হয় গো। না না, কি না? তাকে আমি পরস্পরের দেবতা থাকতে দেবো না। সেই ছোটবেলা থেকে সে আমাকে একের পর এক পরীক্ষায় হারিয়ে দিয়ে এসেছে, কিন্তু আর আমি হারবো না। ওরে রতি, সেটাই তো প্রকৃতির ইচ্ছে রে রতি। তাই তো সে কলেজের পড়াশোনার পাঠ ছাড়লো, গ্রামে ঘুরে ঘুরে গরিব মানুষের সেবা করে দেশ উদ্ধার করতে লাগলো। আর আমি একের পর এক পরীক্ষায় পাস দিয়ে চললাম। নাঙ্গলি বাড়ির ব্যবসাতে বুঝতে চাইলো না, দাদার হাতে ব্যবসার সমস্ত দায় দায়িত্ব তুলে দিয়ে সে শুধু বলদের মতো খাটতে লাগলো। আর আমি ওই আত্মীয় নামের কাঁটাটা ব্যবসার পথ থেকে একটা করে উপড়ে ফেলে আজ গোটা ব্যবসা একার করে আজ আমি কোটিপতি হলাম। এই পরস্পরের মানুষ কিছুতেই আমাকে দেবতা ভগবান বলে মানে না, বাট আই হ্যাভ টু বি গড। কখনো না, কখনো না। তুমি মনে এত টাকা গয়না দিলেও ওই দেবতার মতো মানুষটার মাথায় আমি মিছা কলঙ্ক চাপা দিতে পারবো না। টাকাই নয় রে রতি, টাকাই নয়, গয়নাই নয়। আমাকে ভালোবেসে তুই ওই দেবতার নামে কতগুলো মিথ্যে কথা বলতে পারবি না রতি। তুমি কি বলছো মিত্র সাহেব? ভালোবাসার কথা বলছি রে, ভালোবাসার কথা বল। তুই আমাকে ভালোবেসে তোদের ওই দেবতার নামে কতগুলো কলঙ্ক দিয়ে আমাকে এই পরস্পরের দেবতা বানাতে পারবি না রতি। মিত্র সাহেব, হ্যাঁ রে, হ্যাঁ, আমি ভালোবাসার কথা বলছি রে। আমি যে তোকে ভালোবাসি রে, প্রাণ দিয়ে ভালোবাসি রে, বড্ড ভালোবাসি রে। তুমি কি বললে? আবার বলো, কি বললে? কথাটা বলো, কি বললে? বলো। আমি যে তোকে ভালোবাসি রে। তুই আমাকে ভালোবাসিস না রতি? এই বুকটা স্ত্রীকে দেখাতে পারতাম তাহলে দেখতে এই বুকে এই পরাণে শুধু তোমার মুখের ছবি যে জল করতেছে। আর সেই আমি যদি এই পরস্পরের দেবতা হতে না পারি, তাহলে আমি বিষকে আত্মহত্যা করব। না মুই তো সইতে পারবো না গো, মুই তো সইতে পারবো না।
তোমার বউ হওয়ার যোগ্যই আমি নই। তুমি সেজন্য তো অন্য কেউ আছে গো। মরে মরে চিরকাল তোমার বাধা মেয়ে সেলি করে রেখো। কিন্তু কিন্তু মা অমুর বাপটারে খাওয়ার জন্য মাসে মাসে কটা টাকা দিও সব। মুই আর কিছু চাই নাই গো, আর কিছু চাই নাই। এভাবে এভাবে বলিস না রতি, আমার না বড্ড কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। তুই 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 তোকে বলছি রে, তোকে তুই যা বলবি আমি তাই 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 করবো। ওই বিয়েটা যদি বংশমর্যাদার খাতিরে অন্য কাউকে করতেই হয় না, সে শুধু আমার ওই নামের পদবিটা পাবে রে। আর তুই পাবি আমার যৌবন, আমার জীবন, আমার সব। তাহলে যা যা বলেছি সব মনে আছে তো? এই মগজে আমার সব লেখা আছে বটে। ইউরেকা! তাহলে আজ থেকেই শুরু হয়ে যাক এই পরস্পরের নতুন দেবতার অভিষেক। সেই অভিষেকে মিত্তির বাড়ির গুপ্ত বৃন্দাবনে বসুক রাতের জমজমাট মাইফে। এলোটির বেলোটির সইল, কিসের খবর আইল? রাজা মোটাই একটি বালিকা চাইল। কোন বালিকা চাইল? রতি বালিকা চাইল। নিয়ে আয় বালিকাকে নিয়ে আয়। আয় বালিকা আয়, আয় বালিকা আয়, আমার সাথে আয়, আয় বালিকা আয়। আজ কিন্তু আমার সাথে নাচতেই হবে রতি সুন্দরী। ওপরে হাজার বাতির ঝাড়, নিচে ভেলে ভেতর কার্পেট। আর চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় ট্রেন। রাজা নাচছে, রতি নাচছে, সোনামণির মেয়ে। তুই আমাকে রাজা বলছিলে, তার মানে তো তুই রানী। হ্যাঁ বলে আজ কিন্তু নাচবি না? নাচতেই হবে রতি সুন্দরী। নাচবো গো নাচবো, আজ রতি মরণ নাচ লাগবে। এই জৈবনে যত আগুন আছে সব ঢেলে রতি বলবে। আর মেদিনীপুরে আয়না শিরম, বাঁকুড়ার ওই ফিতা, রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে যে তার রূপেরই বাহার। বেশপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোহার রূপেরই বাহার। এ কালো জলে কুচলো তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইব দর্শন, পাইব দর্শন, পাইব দর্শন, পাইব দর্শন। তাহলে ওই অরণ্য, পরস্পর অরণ্য, ওকে পড়াবার ব্যবস্থাটা খুব সুন্দর পাকাপাকি করে ফেলেছে বাবাজি। আপনি কি করে সব বুঝে গেলেন? কথাই বলে কাজ সেরে বসি আর 70 মেরে হাসি। তোমার ওই হাসি মুখখানা, হাসি মুখখানা দেখেই বুঝেছি রতি সুন্দরী রাজি হয়েছে। এবার এবার আমাদের মতো সভ্য মানুষের চির 70 ওই অরণ্য ধ্বংস হবে। খচ্চর বুড়ো মারি আপনি, আপনি তো একেবারে সব বুঝে গেছেন। আমিও বুঝেছি সব, পাখি সব করে রব, রাতি পোহাইলো। এই সখী,
আর একটা কথা মুখ থেকে বের করলে আমি কিন্তু তোমার জিভটা টেনে ছিঁড়ে ফেলে নেবো। আর যদি মুখটা বন্ধ করে রাখি? তাহলে এই পরশপুরের থানায় একটা নতুন কনস্টেবলের পদ ফাঁকা হয়েছে, সেখানে তোমার চাকরিটা আমি করিয়ে দেবো। ও মা, এ কি কথা গো? ও শশী হবে পুলিশ? আমি পুলিশ হব, আমি পুলিশ হব, আমি পুলিশ হব। ওই মেরে মাথা ঠান্ডা করে দেবো একবারে, কেস দিয়ে দেবো, কেস চালান করে দেবো। ওই যে দুজন তোরা আমার বাঁ দিকে, আর এই দুজন আমার ডান দিকে, আর বাকি দুজন আমার পেছনে পেছনে এসো। শশী পুলিশ আসছে। Left to right, left to right, left to right, left, left to right, left to right, left to right, left to right, left. দামোদর খুড়ো, তাহলে এবার যান, আপনিও কেটে পড়ুন, কেটে পড়ুন, কেটে আউট করুন, যান 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 যান। হ্যাঁ, যেতে তো হবেই। কোথায় বলে ভাইপোর হারেমে খুড়ো বেশিক্ষণ থাকলে তাকে হারামে যাতাই বলা উচিত। ওই পরস্পরের অরণ্য দহনের প্ল্যানটা যদি একটু শুনতে দিতাম, তাহলে মনে বড় তৃপ্তি নিয়ে বাড়ি ফিরতাম। এই আর কি। হ্যাঁ, প্ল্যানটা তো আমি আপনাকেও শোনাতে চাই, কারণ কথায় বলে বুদ্ধি নেবে তার 3টি হাঁটু যার। এক মিনিট, এই রতি রানী, আমার রতি সুন্দরী, তোমার সঙ্গে রতি রঙ্গে মেতে উঠতে না যাবো আর আসবো। তুমি একটু 2 মিনিট ওয়েট করো, কেমন? দামোদর খুড়ো, বাসার ঘরে আসুন। বুঝতে পারছি পরস্পরের বোধের গরিবদের মতো ভগবান ওই অরণ্য দেবতার সর্বনাশটা করতে হবে রতিকে, কিন্তু পাপ লাগবে, কিন্তু উপায় নেই। আমি যে ওই মিত্তি সাবরে বড় ভালোবেসে ফেলেছি, আর সেও যে আমাকে বড় ভালোবেসে ফেলেছে। তুই একদম ভুল করছিস রতি। কে ভোলা? তুই এখানে কেন এসেছিস? আরে মিত্তি সাহেব তোরা দেখলে পিঠে চাল তুলে নিবে। যা, পালা পালা, এখান থেকে পালা। পালা যে ওই রাজি, কিন্তু তোকেও আমার সাথে যাইতে হবে, এই কথাটা আমি বলি। আরে বুদ্ধু ভোলা, তুই পাগলপনা কেন করিস বটে? আরে তোরে আমি কত বুঝাইছি, তুই কেন মোর পিছা ছাড়িস না? মুই তোরে ভালোবাসি না বটে, মুই মিত্তি সাহেবরে ভালোবাসি। এটা কে বলছিস রতি? ওটা শয়তান, ও তোকে ভালোবাসে না, ও চিট করিয়া তোকে একদম মাটিতে ফেলে দিবে। খবরদার ভোলা, মোর মিত্তি সাহেবের নামে আর একটা পচা কথা বললে আমি তোর পিঠের ছালটা ছিঁড়ে নিব। রতি, তুই মোরে খুন করতে চাস রতি? মিত্তি সাহেবের জন্য আমি সবার খুন চুষে নিতে পারি, নিজের সবটুকু খুন আমি উজাড় করে দিতে পারি, নিজের জীবন যৌবন সব সব সব। তুই ভুল করছিস রতি, তুই দানবটারে দেবতা মনে করছিস রতি। মই পরস্পরের দেবতারে বানাইব দেব, আর মোর দানব রে বানাইব দেবতা। এই পরস্পরের দেবতা তোদের সকলের দেবতা। নাই, ওই হেমন্ত মিত্র দেবতা নয়, এই পরস্পরের দেবতা আমাদের ছোট বাবু ছিল, ছোট বাবু আছে, আর ছোট বাবু থাকবে। যাবার সময় মই তুই কথা বলে যাচ্ছি রতি, তুই ভুল করছিস, তুই খুব ভুল করছিস। দেখা তোর সাথে আমার আরো হবে, সেদিন তুই হাড়ে হাড়ে টের পাবি, হাড়ে টের পাবি। তবে হুঁশিয়ার, হুঁশিয়ার, আরে বুদ্ধু ভোলাটা হুঁশিয়ার করে দিয়ে গেল। আরে ও তোরা জানে না যে রতি তার ভালোবাসার মানুষের জন্য সব করতে পারে, নিজের জন পর্যন্ত উজাড় করে দিতে পারে, আর বলতে পারে পিন্দরে পলাশের বোন, আরে পলাবো মন
কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুমাম কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘুমাম হরি বল হরি বল হরি বল হরি বল হরি আজ দোল পূর্ণিমা একদিনই চাটুজ্জে বাড়ির ঠাকুর দালানে দোল পূর্ণিমায় রাধা কৃষ্ণের যুগল মিলনের সামনে হই হল্লোড় করে নাচ গান করে দোল উৎসব শুরু হতো। সেই ট্রেডিশন আমি আজও বন্ধ হতে দিইনি। চাটুজ্জে বাড়ি আজ নামে তাল পুকুর, ঘটিও ঢোবে না, তবুও দোল উৎসব আমি বন্ধ করতে পারিনি। একটা বছর আগে এই পরস্থুর গ্রামেরই একটি ছেলে নাচ গান করে দোল উৎসবের সব অভাব পূরণ করে দিত। তুমি থামবে? তোমার মেয়ে বনলতার নাচের সঙ্গে গানের জন্য কোনো মানুষের অভাব হবে না তো? আচ্ছা মা, ওই দিদির নাচের সাথে গান কে করবে বলো তো? কেন আমাদের হেমন্ত দা? হেমন্ত, ওই মিত্রিবালি বড় ছেলে হেমন্ত কি গান গাইবে? হ্যাঁ গো হ্যাঁ, হেমন্তই গান গাইবে। আহা কি মিষ্টি গলা তার। কিন্তু হেমন্ত কি আসবে? সে এখন অত্যন্ত ধনী। আর চাটুজ্জে বাড়ি গরিবের কুটির, গরিবের ঘরের দোল উৎসবের কথা কি তার মনে থাকবে? ওগো দরিদ্রের কুটিরে হ্যাঁ, হ্যাঁ। তোমার বড় মেয়ে বনলতার মতো রাজলক্ষ্মী বাস করে গো। সেখানে সেটা তার মনে না রেখে কি উপায় আছে? তাই তোমার বড় মেয়ে বনলতার নাচের সঙ্গে গান গাইতে হেমন্তকে আসতেই হবে। বেশ বেশ, লাখ কথার এক কথা বলেছেন। আরে ওই তো আমাদের হেমন্ত এসে গেছে। তোমাদের সুরের নৈবেদ্য দিয়ে এই চাটুজ্জে বাড়ির দোল উৎসব সম্পূর্ণ করো বাবা। কই গো, আমার মা বনলতা কোথায়? আরে বাবা, তোমার এমএ পাস করা মেয়ে বনলতা এখনো হয়তো গল্পটাই শেষ করতে পারেনি। আমি কখন থেকে বলছি তৈরি হয়ে নে, তৈরি হয়ে নে। না না, আর দেরি করব না। দেখি আমি ওর আসতে আর কত দেরি আছে। বনলতা, ও মা আচ্ছা বাবা, বনলতা। এই দিদির যেদিন জন্ম হয়েছিল তার আগের রাত্রে তুমি একটা ঠাকুরের স্বপ্ন পেয়েছিলে না? হ্যাঁ বাবা, ঠাকুরের স্বপ্ন পেয়েছিলাম। রাধা গোবিন্দ আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন। আহা হা হা, সে কি আশ্চর্য রকম স্বপ্ন! কি কি স্বপ্ন দিয়েছিলেন রাধা গোবিন্দ? আরে সেসব স্বপ্নের কথা বাইরের লোককে বলতে আছে নাকি? বিজয়, আরে হেমন্ত দা কি আমাদের পর নাকি? আচ্ছা কাকা বাবু, হ্যাঁ, হ্যাঁ, বলো। যেদিন বনলতা জন্মায় সেদিনই রাধা গোবিন্দ আপনাকে স্বপ্ন দিয়েছিলেন, তাই হ্যাঁ না? বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বনলতা জন্মেছিল দোল পূর্ণিমার দিন ভোরে। তাহলে আজ তো বনলতার জন্মদিন। হ্যাঁ বাবা, সময় তখন ছিল 4টে। বাড়ির দেওয়ালে পিটা ঘরে ঢং ঢং করে 4টে শব্দ আমার কানে এখনো লেগে আছে। তার খানিক আগেই আমি তন্দ্রায় জড়িয়ে গিয়েছিলাম। হঠাৎ স্বপ্নে দেখলাম মল পরা একটি ছোট্ট মেয়ে দূরে শাড়ি পরে রাধা গোবিন্দর মন্দিরের দিকে উঠে গেল। তারপর শুরু হলো নৃত্য। সে কি অপূর্ব নাচ! দেখলাম রাধা গোবিন্দর পিতলের মূর্তি নরনারী রূপ ধারণ করে সেই ছোট্ট বাচ্চা মেয়েটির নাচের তালে তালে হাত ঘোরাচ্ছেন। তারপর মায়ের চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল। শুনলাম
আমার মেয়ে হয়েছে, সেই মেয়েই আজকের এই বনলতা। আহা, সবই সবই তার লীলা। যাই দেখি আরো কিছুটা যদি আবির পাওয়া যায় মন্দিরে ছড়িয়ে দিয়ে যাই। চাটুচ্ছে বাড়ির দোল উৎসব বলে কথা, যতটা মন্দিরকে রঙিন করা যায় তার যথাসাধ্য ব্যবস্থা করিয়ে যায়। জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা। স্বর্গের রাধা কৃষ্ণ আজ মর্তের রাধা কৃষ্ণের নাচ গান উপভোগ করবেন। এই আমাদের কৃষ্ণ তো রেডি, রাধারই তো কোনো পাত্তা নেই। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির মেয়ে। এই যে পাগলা শশী। ওই এখন আমি পাগলা শশী নই রে, এখন আমি কনস্টেবল। হেমন্ত দা করছো তুমি কি? আজ তুমি কলির কৃষ্ণ রাধা লতা দি। লতা কোনখানে? শত দলের মাঝখানে, সেখানে লতা কি করে? ছিপ ফেলে আর হেমন্ত দার সাথে মাছ ধরে। তাহলে তুমিও শুনে রাখো শশী পুলিশ, এই হেমন্তদা কলির কেষ্ট হলেও আমার দিদি কিন্তু কোনো রাধা নয়, সে হচ্ছে এই যুগের দুর্গা। আর তার মহাদেব পড়ে থাকে ওই পরস্পরের বাগদি পাড়ায়। বিজয়, রাগ করলে তো হবে না দাদা, আমি সব শুনেছি। দিদি হচ্ছে বাগদত্তা। চুপ, খবরদার বলছি বিজয়, তুই একদম চুপ কর। নয়, বিজয় আমাদের চেয়ে অনেক ছোট, অনেক আদরের, ওর কথাই রাগ করতে নেই। তাছাড়া আমার ঠাকুমা আমার ছোট পিসিমার উপর রাগ করে তার 5 বছর বয়সে বালির হুলোটার সঙ্গে তার বাগদত্তা করেছিলেন। আমি কিন্তু ভাই জীবনে কোনোদিন কোনো হুলোকে আমার পিসে মশাই বলে ডাকিনি। আমার পিসে মশাই ছিলেন জেনারেল ডাক্তার বিনোদ বিহারী বসু। দিদি কিন্তু কোনো বেড়ালের বাগদত্তা হয়নি, হয়েছে বাঘের। এই কথাটা মনে রাখবেন। আমি কিন্তু সার্কাসে সেই রিং মাস্টার বিজয়, যার একটা ইলেকট্রিকের চাবুক, ওই বাঘটা কিন্তু এসে ওই পায়ের কাছে বেড়ালের মতো খেলাধুলো করে। বাঘ কিন্তু সার্কাসের বাঘ নয় হেমন্তদা, এ বাঘ হচ্ছে সুন্দরবনের অরণ্য বিশাল। তাই সেখানে কোনো রিংও নেই, আর তোমার মতো কোনো রিং মাস্টারও নেই। বিজয়, আজ কিন্তু বিনয় আবার ঝগড়া করে বোকা। আজ হোলির দিন, আজ কোনো ঝগড়া নয়। আজ লাল আবির মেখে টমেটো হবার দিন, বাঁধাকপি ফুলকপি হবার দিন নয়। যাও এখান থেকে, যাও বলছি। বেলাটিন শশী পুলিশ বেলাটিন। আজ হচ্ছে হোলি, আজ শুধু গান আনন্দ ভরে নাও প্রাণ। কিন্তু আমাদের নায়িকা কোথায়? সে কৈলাসে নাকি বৃন্দাবনে? আরে ঠাকুর মশাই, আজকে হোলির দিনে আপনি একটা গান ধরুন, আমার সেই প্রিয় ভজনটা ধরুন। ঠিক আছে। ব্রজগোপী খেলে হরি রে, ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নবগণ শ্যাম সাথে। ব্রজগোপী খেলে হরি রে, ব্রজগোপী খেলে হরি। চলছে, কিন্তু এসব যে এখন বন্ধ করতে হবে। আপনি কে এসব বন্ধ করান? বিনাল, কি হয়েছে আনলদা? আরে বলছি সব বলছি, আগে বাবাকে ডাকো বনলতা, কিন্তু তারপর ব্যাপারটা বলছি। কি সেটা তো বলবেন অনন্দা।
আরে বলছি তো, বলছি। তার আগে বিজয়, তুমি এখান থেকে যাও। হ্যাঁ বিজয়, তুই যা ভাই। ঠিক আছে দিদি, তুই যখন বলছিস তখন আমি চলেই যাচ্ছি। যা। আশ্চর্য, বাড়ি বয়ে যে অপমান করতে এসছে। যে নয় যিনি, এসেছে নয় এসেছেন। তো আজকের এই আনন্দ উৎসবে যখন আমরা সবাই একসঙ্গে আনন্দে মেতে উঠেছি, আনন্দে মজা করছি, তখন সেটা ভেঙে দেওয়ার কি কারণ? এই প্রশ্নটা তো আমরা অনলদাকে করতেই পারি। প্রশ্নটা আমাকে না করে তুমি চাটুর্যে খুড়োকে করো হেমন্ত। আমি এমন পাগল নই যে অকারণে চাটুর্যে বাড়িতে দোল উৎসবের দিন এসে চিৎকার চেঁচামেচি করবো। কেন কেন তুমি এখানে এসেছো অনল? কি আমরা কি এমন ক্ষতি করেছি তোমার যে এই বাড়ি বসে তুমি অশান্তি করতে এসেছো? বলো, কেন তুমি চাটুর্য বংশের উপর আঘাত আনছো? চাটুর্যে বাড়ির বংশমর্যাদা, এই বাড়িটা এখনো চাটুর্যে বাড়ির আছে বলছেন? কি বলছেন অনলদা? এই বাড়ি তো চাটুর্য বংশেরই ছিল। কথা আমরা বিশ্বাস করি না। এই বাড়ি এখন আর চাটুর্য বংশের নেই। এসব এসব তুমি কি বলছো বাবা অনল? না না না, এই সব কথা আমরা বিশ্বাস করি না। চাটুর্যে খুড়ো কোথায়? আরে ডাকো তাকে, তিনি এসে বলুন এ বাড়ি চাটুর্যে বংশের আছে কি নেই। এ বাড়ি বাড়ি তার মানে আমাদের আর নেই? হ্যাঁ, এখনো তোমাদের আছে, আর সেটা আছে আমার মতো তুচ্ছ এক মহাজনের দয়াতে। আর সেটা যদি সত্যি হয়েও থাকে, তাহলে সে কথা চিৎকার করে বলতে আপনার এতটুকু কষ্ট হচ্ছে না অনলদা? হাজারো, আপনিও তো জানেন যে এই পরস্পরের গৌরব এই চাটুর্য বংশের সঙ্গে জড়িয়ে রয়েছে। বংশের চর্চা করতে বেশ একটা মন্দ লাগে না হেমন্ত, তবে কথা কি জানো, তার বংশটা যার দিকে যায় তার কাছে সব ন্যাকামো ছাড়া আর কিছু নয়। অনন্দা, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না, একটুখানি খুলে বলুন না কি হয়েছে। তাহলে শোনো বনলতা, আজ থেকে 6 বছর আগে তোমাদের বাবা এই বাড়িটা আমার কাছে বন্ধক রেখে 20,000 টাকা ধার নিয়েছিলেন। তার একটা কানা করিও আজ পর্যন্ত আমি পাইনি। না, এ হয় না, এ হতে পারে না, এটা সম্পূর্ণ মিথ্যা। সত্য বহিনী, ধ্রুবতারার মতো সত্য। বাবা, আজ থেকে 6 বছর আগে তুমি অনলদার কাছে 20,000 টাকার বিনিময়ে বাড়িটা বন্ধক রেখেছিলে? হ্যাঁ বাবা, মাছের ব্যবসা শ্রাবণের ব্যবসা করতে গিয়ে 20,000 টাকারও অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সে ধার দেনাও কম নয়। আসলে কি তুই জানিস বাবা, তোরা বিশ্বাস কর, তোদেরকে আমি একটু ভালোভাবে রাখার জন্য চেষ্টা করেছিলাম রে, কিন্তু পারিনি রে বাবা। আমি ব্যর্থ হয়ে গেছি রে বাবা, আমি ব্যর্থ হয়ে গেছি। হ্যাঁ রে মা, লোকের একটারি টাকা দিলে আনন্দ উৎসব হচ্ছে, এইটুকু না করলে যে পূর্বপুরুষ অভিশাপ দেবে বাবা অনল। লোকে বলবে চাটুর্য বংশ শেষ হয়ে গেছে। এই পরস্পরের চাটুর্য বাড়ির গায়ে কালি লাগবে যে বাবা অনল, তাই আর একটু ধার দেনা বাড়িয়ে এইটুকুন আয়োজন আমি করেছি। মূর্তির পেছনে খড় বেরিয়ে গেছে, তবু মুখে রং ঘষা চাই। চাটুর্য খুড়ো, আমি আর কোনো কথা শুনবো না, হয় আমার টাকা চাই, তাহলে কবে বাড়ি ছাড়বেন সেই কথাটা বলুন। এসব তুমি কি বলছো বাবা অনল? কেউ না জানুক, তুমি তো অন্তত জানো তোমার স্বর্গাগতা মা মারা যাবার আগে রাধা মাধবের সামনে বসে আবার বনলতার সঙ্গে তোমার ছোট ভাইয়ের বিয়ে দিয়ে তোমাদের বাড়িতে বৌমা করে নিয়ে যাবেন বলে কথা দিয়েছিলেন। মা চুপ করো, মা চুপ করো, দোহাই তোমার। মাথা গোজার ঠাঁইটা টিকিয়ে রাখবার জন্য এইভাবে নিজের মাথাটা বিকিয়ে দিও না মা। অরণ্যর মতো পশুর সঙ্গে আবার বাগদান। হেমন্ত, কথাটা আমাদের মধ্যে হচ্ছে, হাজার বন্ধু হলেও তুমি এখানে তৃতীয় ব্যক্তি, আই মিন থার্ড পারসন। কাজেই কে পশু আর কে পশুপতি, তার বিচারের ভারটা না হয় পরের জন্যই তোলা রইল। দরদ একেবারে উথলে পড়ছে। না বিনয়, বনলতা একদম ঠিক কথাই বলেছে। সত্যি আমার অরণ্যকে পশু বলা উচিত হয়নি, কারণ অরণ্য তো আমারও ছোটবেলার খেলার সাথী ছিল, বন্ধু ছিল। কিন্তু কি করবো বিনয়, আমি কিছুতেই ভুলতে পারি না ওই আস্তে আস্তে অরণ্যের নরকে তুলিয়ে যাবার ঘটনাগুলো। বাগদিদের অসহায় মেয়ে রতি বাগদিকে ধর্ষণ করে ইলোপ করে দেওয়ার ঘটনা। সে কথা এখনো প্রমাণ হয়নি এমন তো আর কেউ প্রমাণ করতে পারেও নেই। রামের মতো দাদা আপনি, ভাইয়ের পাপ কতদিন আর চাদর দিয়ে ঢাকবেন? প্লিজ প্লিজ হেমন্ত, আজকের দিনে অন্তত পক্ষে ওই নোংরা কথাগুলো নিয়ে হোলি খেলো না। সরি, আই এম এক্সট্রিমলি সরি বনলতা। হ্যাঁ, ওইসব দুর্বলতায় আমাকে কাবু করা যাবে না। এই যে চাটুর্য খুড়ো,
আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আজ এখান থেকে ফয়সলা না করে আমি এক পাও নড়ব না। হয় আমার টাকা ফেরত দিন, নইলে হবে বাড়িটা ছাড়বেন, সেই কথাটা বলুন। না না না, এটা হতে মাত্র 20,000 টাকার জন্য চাটুজ্জে বাড়ির মান সম্মান গৌরব দোল উৎসব আমি কিছুতেই বন্ধ হতে দেবো না। আপনি মৃত্যুদের বংশমর্যাদাও কম নয়, তাই তারা বংশমর্যাদার কি মূল্য সেটা খুব ভালোভাবেই জানে। আপনি স্ট্যাম্প কাগজ জানিয়ে রাখুন, আমি তাতে লিখে দিচ্ছি কাল সূর্যাস্তের আগে আপনার হাতে 20,000 টাকার নগদ গুনে দিয়ে এসে এই চাটুজ্জে বাড়ির দলিলটা আমি নিয়ে আসবো। স্ট্যাম্প কাগজ আমাকে নিয়ে আনতে হয় না হেমন্ত, ও আমার সঙ্গেই থাকবে। এই নাও ধরো, তাহলে তোমার ওই মুখের কটি কথা লিখে এখানে একটু সই করে দাও। এই না হলে এই দেখো, এই দেখলেন আপনারা? এই না হলে আমাদের হেমন্ত দা। 3 cheers for হেমন্ত দা। হিপ হিপ হুররে। 3 cheers for হেমন্ত দা। হিপ হিপ হুররে। 3 cheers for হেমন্ত দা। হিপ হিপ হুররে। এই তো বলে রাজার হৃদয়। ওগো ওগো, জানো আমার মনে হচ্ছে রাধা মাধব নিজেই হেমন্তের মধ্যে দিয়ে দেখা দিলেন। দাঁড়াও হেমন্ত, বংশের মান বংশের সন্তানকেই রক্ষা করতে হয়, কারো দয়ায় তা বাঁচে না। আনন্দা, এই হারটা ধরুন। আমার ঠাকুমা এই হার আমার বিয়ের জন্য গড়িয়ে দিয়েছিলেন, কিন্তু কখনো ভাবেননি যে তার আগে তার চেয়েও বড় প্রয়োজন এটার ব্যবহার হতে পারে। বনলতা, পুরো 3 ভরি সোনা আছে, করালি শেখরাকে দিয়ে ওজন করিয়ে নেবেন। আর বাকি টাকা কটার জন্য আমি কটা দিন আপনার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি। চাটুজ্জে বাড়ির মান রাখবার জন্য এই সময়টুকু যে আপনাকে ভিক্ষে দিতেই হবে অনলদা, এই সময়টুকু আপনাকে ভিক্ষে দিতেই হবে। আমি একটা প্রস্তাব দিচ্ছি, তাতে এই চাটুজ্জে বাড়ির মান সম্মানও থাকবে, আর ওই ঠাকুমার দেওয়া বিয়ের হাতটাও রক্ষা পেয়ে যাবে। বলো না বাবা হেমন্ত, কি সেই প্রস্তাব বলো না। আমার বাবা মৃত্যু শয্যায় আমাকে দিয়ে শপথ করে নিয়েছিলেন শৈলেশ্বরী নদীর তীরে এক বিশাল কৃষ্ণ মন্দির তৈরি করাবার। মন্দির তৈরির কাজ আমি শুরু করেছি। এখন আপনি চাটুজ্জে খুড়ো যদি আমার ইষ্ট দেবতার নিত্য সেবার ভার নেন, তাহলে এই টাকাগুলো বনলতার আর দয়া বলে মনে হবে না। নিশ্চয়ই নেবে বাবা, নিশ্চয়ই নেবে। ওগো ওগো, তুমি চুপ করে দাঁড়িয়ে দেখো না, এই তো অতি উত্তম প্রস্তাব। আমার মনে হচ্ছে এই সবই রাধা মাধবের ইচ্ছা। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? মেনে নাও হেমন্তর এই কথাগুলো, তুমি মেনে নাও গো, মেনে নাও। না হেমন্ত, এ হতে পারে না। তোমাদের ইষ্ট দেবতার নিত্য পূজা করবেন আমার বাবা, মানে জয়নারায়ণ চাটুর্যে চাকরি করতে যাবে মিত্তিরদের বাড়ি। হেমন্ত, আমার বাবার এই উঁচু মাথাটা যদি উঁচু রাখতে হয়, তাহলে আমি প্রয়োজন হলে আমার শরীর থেকে একটা একটা করে গয়না খুলে দেব। যদি তাতেও সেই মাথাটা উঁচু রাখতে না পারি, তাহলে প্রয়োজন পড়লে ওই রাধা মাধবের বিগ্রহ দিয়ে এই মাথাটা আমি গুড়িয়েও দিতে পারি, তবু সেই মাথাটা আমি কারোর সামনে নুইয়ে দিতে পারবো না। হেমন্ত, তোকে আমি কি বলি বলতো? কিছু আমি এমএ পড়া ছেড়ে দেবো বাবা, দরকার হলে ক্যানভাসারের চাকরি নেব, ক্লিপ মাজন নিয়ে ট্রেনের এক কামরা থেকে আরেক কামরায় ছুটে বেড়াবো, কিন্তু তবু তোমার এই উঁচু মাথাটা আমি কিছুতেই হেঁট হতে দেবো না বাবা, কিছুতেই হেঁট হতে দেবো না, কিছুতেই হেঁট হতে দেবো না। তোরে ঋণ কি করে শুধবে রে মা? কিচ্ছু বলতে হবে না বাবা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ? বুদ্ধদেব যখন সন্ন্যাস নিয়ে কপিলাবস্তুতে ফিরেছিলেন, পিতা শুদ্ধোধন তখন পুত্রকে প্রণাম করেছিলেন। তাই আজ আর আশীর্বাদ নয় রে মা, আজ তোকে আমার প্রণাম করা প্রণাম করা। কোন মানুষের মুখের কথা স্ট্যাম্প কাগজের চেয়েও দামি, আর সে কথাটা আমি তোমাকে দেখে বুঝলাম বনলতা। বড় বউ ঠিকই বলে, কি জানো, আমাকে টাকা জমানোর নেশাতে একদম পেয়ে গেছে। এ নেশা মদের নেশার চেয়েও ভয়ঙ্কর। নইলে দেখো না, মনে হচ্ছে হাটটা তোমাকে আমি ফেরত দিয়ে যাই, কিন্তু না না না,
টাকা টাকা আমি ভীষণ ভালোবাসি, তাই এই হাতটা আমি তোমাকে ফেরত দিতে পারবো না। টাকা আমি ভীষণ ভালোবাসি। ঠিক আছে, আমি আমি তাহলে আজকে এখন আসছি। বাবা বাবা, এই তুমি কি বলে গেলে বাবা, এই তুমি কি বলে গেলে? এই শিক্ষা তো আমি তোমার কাছ থেকেই পেয়েছি বাবা। তুমি তোমাকে শিখিয়েছো যে আত্মমর্যাদা বজায় রাখবার জন্য সমস্ত কিছুই বিকিয়ে দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে মানুষ তার আত্মমর্যাদাটুকু বিকোতে পারে না। আমি কিন্তু তোমার সম্মান দিয়ে তোমার বন্ধু হতে চেয়েছিলাম বনলতা। তুমি তো আমার বন্ধুই হেমন্ত। আমি তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম বনলতা। বারে, এই তো তুমি আমার পাশেই দাঁড়িয়ে আছো। আমি যে তোমার চলার পথের সঙ্গী হতে চেয়েছিলাম বনলতা। কিন্তু আমি যে পঙ্গু হতে চাই না। রাত অনেক হলো হেমন্ত, এবার তুমি বাড়ি যাও। যাচ্ছি বনলতা, কিন্তু বলে যাই আমি মাকড়সার চেষ্টার গল্প আমি অনেকবার পড়েছি, তাই তো বলি বারে বারে আমি ঠেলবো দুয়ার, হয়তো দুয়ার খুলবে না। সে কথা ভবিষ্যতেই বলবে বনলতা, ভবিষ্যতেই বলবে। গুড নাইট বনলতা, গুড নাইট। ভবিষ্যতের কথা ভবিষ্যতের জন্যই তোলা থাক। বিজয়, বিনয়। ডাকছিস দিদি? হ্যাঁ রে। তোদের সব কথা বলা হয়ে গেছে তো? হ্যাঁ রে, আমাদের সব কথা হয়ে গেছে। কিন্তু আমার কথাটা যে এখনো শেষ হয়নি লতা। বলো, কি কথা বলবে মা? আমি তো বুঝতে পারছি যে হেমন্তর মতো একটা সুপাত্র যখন যেচে এখানে আসতে চাইছে, তখন তুই হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলছিস মা। মা, কি বলতে চাইছো তুমি? শুধু মা নয় দিদি, আমিও তোকে একটা কথা বলছি। কি কি বলতে চাস তোরা? কি বলতে চাস? তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর দিদি, হেমন্ত দাদাকে খুব ভালোবাসে। হেমন্ত আমাকে কতখানি ভালোবাসে সে আমি বলতে পারবো না, তবে হেমন্ত টাকাকে যে তুই বড্ড বেশি ভালোবেসে ফেলেছিস এ কথা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমিও খুব ভালোভাবে বুঝতে পারছি কবে কোন কালে অরণ্যর মতো মাতাল লম্পটের বাগদত্তা হয়েছিলি তুই, সেই কথাটা তুই কিছুতেই ভুলতে পারছিস না। মা, এই একটু আগে যখন তোমার মাথা গোঁজার ঠাঁইটুকু একটু একটু করে মাটির তলায় মিশে যাচ্ছিল, তখন সেই কথাটা তো বেশ চট করেই তোমার মাথায় মনে পড়ে গিয়েছিল। দিদি, তোকে একটা কথা জিজ্ঞাসা করব? বল। তুই কি অরণ্যদাকে এখনো ভালোবাসিস? জানি না, জানি না, জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। শুনে রাখো তোমরা, শুনে রাখো, তোমরা সবাই শুনে রাখো, অরণ্যকে আমি ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি। শালা, ওই কুত্তাগুলো আমার পিছু নিয়েছিল, কিন্তু ওরা জানে না ওই অরণ্য গাঙ্গুলি যেমন এই পরশপুরের বাগদিপাড়ার ছোট লোকগুলো দেবতা, তাদের ধরম বাপ, তেমনি এই মদন দাসও এই তল্লাড়ের নাম করা মস্তান। তাই তো ওই দামোদর চক্রবর্তী আমায় মাইনে দিয়ে পুষেছে, আর ওই চক্রবর্তী খুড়োর হুকুমেই তো ওই ইদ্রিস আলীকে আমি রাম ধরাই দিয়ে তার কাছ থেকে ওই নৌকোটা আমি কেড়ে নিয়েছি। ওই মুনিয়া ছুরিটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে খেতে চাইছিলাম, কিন্তু তার আগেই না না, এখানে আর আমার থাকা যাবে না, আমাকে গা ঢাকা দিতেই হবে। কোথায় গা ঢাকা দিবি রে শালা? আমি তোকে আমাদের দেবতা ওই অরণ্য দাদাবাবুর কাছে নিয়ে যাবো। হাত ছেড়ে ওরা ছাড়বো, তবে অরণ্য দাদাবাবুর কাছে নিয়ে গিয়ে সবাই ছাড়বো। তবে রে শালা, তোকে কে বাঁচাবে? ওকে বাঁচাবে অরণ্য, কিন্তু এবার অরণ্যর হাত থেকে তোকে কে বাঁচায় দেখি। তুমি আমার গায়ে হাত তুললে? আরে শুধু হাত তোলায় নয় রে,
এবার তোকে আমি উচিত শিক্ষা দেব। ওটা থাক জানোয়ারটা, চলে আয় বলা। আরে শোন, এই যাওয়ার আগে একটা কথা তোকে আমি বলে যাচ্ছি, ভালো করে কান খুলে শুনে রাখ মদনা। তোর ওই মনিব দামোদর চক্রবর্তী আরে হেমন্ত মিত্রকে বলে দিস, এই পরশপুরের অসহায় গরিব দুঃখীদের রক্ত চুষে যে খেতে চাইবে না, তাদের প্রত্যেকটাকে আমি একটা একটা করে শাস্তি করে ছাড়বো। তবে আমার নাম অরণ্য অরণ্য গাঙ্গুলি। তোকেও কিন্তু আমি ছাড়বো না। ঠিক আছে, দেখে নেব, আমিও দেখে নেব। না হলে আমার নাম মদন মোস্তান না। নিস্তার নেই আমার হাত থেকে অরণ্য গাঙ্গুলির কিছুতেই নিস্তার নেই। দিন তো বড় বাবু বেটাকে আগা পাঁচতলা পেঁদিয়ে নোট ছাড়টার জন্য জীবনটা আমার একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। আপনার কর্মচারী মদনকে অরণ্যকাল কখন মেরেছিলেন বললেন? আই ওয়ান্ট টু নো দ্যাটস অ্যাকচুয়াল টাইম। ওই কাল সন্ধ্যেবেলা দোলের দিন ছিল, মদন ছেলে মেয়েদের জন্য ওই আবির টাবির কিনে বাড়ি ফিরছিল, হঠাৎ রাস্তার মাঝে তাকে ধরে এমন পেঁদিয়েছে। নিজের চোখেই তো দেখলেন বড় বাবু মদনটার কি হাল করেছে। কিন্তু কেন মারলো তা তো মদন কিছু বলতে পারলো না। কি করে বলবে বড় বাবু, মারের চোটে বেচারির মুখ ফুলে একেবারে বাতাবি লেবু হয়ে গেছে। তাছাড়া ওই পরশপুরের অরণ্য কি কাউকে কারণ দেখিয়ে মারে? অকারণেই ধুমধারাক্কা বসিয়ে দেয়। গায়েও মানুষ নেই, আর রাজারও শাসন নেই। শাসন আছে কিনা আজ নিজের চোখেই দেখতে পাবেন। শশীকে পাঠিয়েছি, একবার বেটাকে ধরে নিয়ে আসুক, তারপর বোঝাবো। নেই অরণ্য গাঙ্গুলি কোথাও নেই। আমি তাই তার দাদা অনল গাঙ্গুলিকে ধরে আনছি না। এই কাজ তোমাকে কে করতে বললো? কেউ না স্যার, ওই বিবেক বললো। একেবারে বিবেকানন্দ হয়ে গেছে। আইনকে নিয়ে তুমি ঠাট্টা করছো, ফাইন হয়ে যাবে কিন্তু দামোদর জ্যাঠা। শশী, বাজে বাজে না আমাকে বলো, হঠাৎ তুমি অনল বাবুকে ধরতে গেলে কেন? ধরে আনতে চাইছিলাম স্যার, ধরে আনিনি। উনি তখন করছিলেন দাড়ি শেপ। কথাটা বলতেই আমাকে প্রায় করে দিলেন রেপ। সে কি, অনল বাবু তোমাকে রেপ করলেন? কাজে নয়, কথায় ন্যাপলা ক্যাপলা ছ্যাপলা হ্যাপলা খিস্তি উজাড় করে দিলেন উনার সুন্দর স্ত্রীর সামনে। দেখেছেন বড় বাবু, ওই অনলটার আস্পর্দাটা দেখেছেন? পুলিশের লোককে একেবারে খিস্তি। দেখেছেন কত বড় স্পর্ধা? দেখেছেন স্যার? বলি শশী, তোমার মতো ইডিয়েটকে কে চাকরি দিয়েছে বলতে পারো? ওই তোমার মতো ল্যাভেন্ডার্সকে দিয়ে কাজ করার যে প্রবলেম, সেটা তুমি বোঝো? বুঝি স্যার, বুঝি। এই মানে পুলিশের কাজটা আমাকে দিয়ে ঠিক হয় না। মানে রামপ্রসাদকে দিয়ে যেমন দলিল লেখার কাজ হয় না, তেমনি আমাকে দিয়ে পুলিশের কাজটা ঠিক হয় না। আসলে আমি হলাম স্যার এই জন্ম কবি। যেমন স্যার ওই রবীন্দ্রনাথ, যেমন রামপ্রসাদ, যেমন আমি এই খাই করো এসো বসো আহারে, ভাত খাও ডাল খাও পি খাও পাহাড়ে। যাও, আর একটা কথা না বলে তুমি জিপে গিয়ে ওঠো। এই একটা কথা বললে তোমাকে আমি একবারে লকআপে ভরে দেব। যাও। Yes sir. দিন বড় বাবু, ওই শশী কনস্টেবলকে আপনি লকআপে ভরে দিন, নইলে ওকে আমি কোনোদিন খুন করে নিজে জেলে যাব। আপনাকে জেলে যেতে হবে না অনল বাবু, তবে আপনার ভাই ওই অরণ্য গাঙ্গুলির বাকি জীবনটা যে জেলেই কাটাতে হবে, এ ব্যাপারে আমি আগাম ভবিষ্যৎবাণী করে রাখছি। না, ভবিষ্যৎবাণী যখন করে দিলে, তখন কি পাথর ধারণ করলে আমার দাউর এই বিপদ থেকে রক্ষা পাবে সেটাও বলে দিন না। জ্যোতিষ পুলিশ বাবু,
কোন পাথর ধারণ করলে আপনার দেহর মুক্তি পাবে তা আমি বলতে পারবো না, তবে আপনারা যদি মুক্তি পেতে চান তাহলে গলা থেকে অরণ্য নামক পাথরটাকে পরিত্যাগ করুন। বড়বাবু, অরণ্য যদি কোনো অপরাধ করে থাকে আপনি নিশ্চয়ই তাকে শাস্তি দেবেন, আমাদের বলার কিছু নেই। কিন্তু আমরা কাকে ত্যাগ করব আর কাকে বুকে জড়িয়ে ধরে রাখবো সে কথা বলার এখতিয়ার আপনার নেই। আপনি তো খুব লোকমশাই, আপনি আমার ভাইকে ছাড়তে বলছেন, বলে পুলিশ অফিসার হয়েছেন বলে যা খুশি তাই বলে যাবেন নাকি? না না না, পুলিশ কোনো কথা বলবে না, অথচ আপনার ভাই যা খুশি তাই করে বেড়াবেন বলে কি ভেবেছেন কি আপনারা? কি করেছে আমাদের অরণ্য? না 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 না, তেমন কিছুই করেনি তোমার বাছা। তবে আমার ওই দরিদ্র, মানে অতি দরিদ্র মদনকে মেরে একেবারে শুইয়ে নিজের কর্মচারীকে অতি দরিদ্র বললেই বুঝি অরণ্যের বিরুদ্ধে অভিযোগটা আরো চড়া হবে ভাবছেন? অরণ্যর কাছে মার খেয়ে নিশ্চয়ই আপনার কর্মচারী অতি দরিদ্র হয়ে যায়নি, তার মানে আপনার কাছে মাইনে না পেয়ে সে অতি দরিদ্র হয়েছে। আপনিও তাকে মেরেছেন, তবে ভাতে। ও তাহলে আপনার দেওরের আতে মারার অধিকার সম্পূর্ণ আছে, সেটাই তো বলতে চাইছেন আপনারা কি? আমি কখনো তা বলিনি। তুমি চুপ করো প্রতিভা। আরে তোমার প্রশ্রয়ে অরণ্য আজ এতটা দুর্দান্ত হয়ে উঠেছে, তুমি বসে বসে ওর মাথাটাকে কিন্তু চিবোচ্ছ। কি বললে তুমি? আমি ওর মাথা চিবোচ্ছি? ছি ছি ছি, এত বড় কথাটা বলতে তোমার জিভে একটু বাঁধলো না? প্রতিভা, কি চাও তুমি বলো তো? অরণ্য বাড়িতে এলে আমি ভাতের হাঁড়িটা উনুনে ঠেলে দিয়ে আসবো, নাকি ও বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি ওর মরণ কামনা করবো? কামনা করতে হবে না, কামনা করতে হবে না। ওই দামোদর বাবুদের মতো মানুষদের দীর্ঘশ্বাসে না ওই অরণ্য একেবারে শুকিয়ে শুকিয়ে মরবে। আর একবার ভালো কেশ দিয়ে বাছা ধনকে গারদে পড়তে পারলে একেবারে আপদের শাস্তি। যত সব চোর, গুন্ডা, বদমাশ, লম্পট। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আরে বাবা, সুন্দরবন নয়, জলদাপাড়া নয়, একেবারে খোদ আফ্রিকার অরণ্য। আসুন আসুন অরণ্য বাবু, আমি তো সকাল থেকে আপনার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আরে এই যে নতুন কথা কি অফিসার, ওই মন্ত্রীর দাঁত মাজা থেকে সার্বজনীন পায়খানার ফিতে কাটা পর্যন্ত আপনাকে তো দাঁড়িয়ে থাকতে হয়, বসতে আর কে বলে বলুন? এই হতভাগা, যা যা ওই পুলিশ অফিসার নন্দবাবুর পায়ে ধরে ক্ষমা চেয়ে যা। ক্ষমা চাই কোন শালা? আমাকে বেশি রাগিয়ে দিও না, তাহলে কিন্তু ওই কেশবরের সর্দির মতো খিস্তি বেরোবে ডেলা ডেলা। আরে গুরু কি রেলা মাইরে। বড় বাবু, আপনার হাতের রুল কি এখনো কোনো কথা বলবে না? আরে দামোদর জ্যাঠা, ওনার রুল যদি কথা বলতো না তাহলে সেটা কত আগে ওটা শুল হয়ে আপনার মূলে চলে যেত, জানেন কি? তার মানে ইদ্রিস আলীর 16 বছরের ছেলেটা কাল রাতে রক্ত না পাই মারা গেছে। কেন জানেন? শহর থেকে এক ফোঁটা রক্ত ইদ্রিস আনতে পারিনি। কাল ছিল 5 ধর্মঘট, আর ওই নদী পেরিয়ে শহরে যাবার ইদ্রিসের নৌকাটা তখন কেড়ে রেখেছিল আপনি আপনার হেফাজতে। এসব কথার মানে কি? এসব তো আমি কিছুই জানি না। বলটা যদি গুগলি হয় তখন তো আউট হয়ে যাওয়ার পর ব্যাটসম্যান কিছুই বুঝতে পারে না। বড় বাবু, আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ওই বাক্য সুধা পান করবেন? তা 7 সকালের হুইস্কি সুধা পাচ্ছেন কথা মশাই? চুপ সাধারণ, আজকে তোমার পিঠে চামড়া ছাড়িয়ে নেব। এই মুহূর্তে আমি তোমাকে অ্যারেস্ট করছি। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে দাঁড়ান 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 মশাই, দাঁড়ান। অ্যারেস্ট করে নিয়ে আপনি আমাকে থানায় নিয়ে যাবেন তো? তার আগে আপনি না অ্যারেস্ট হয়ে যান। তার মানে ওই ধুমজাল আর বেলপাহাড়ি 105 লোক আসছে আপনার থানা ঘেরাও করতে, আর তাদের নেতৃত্ব দিচ্ছে আমাদের ডাক্তারবাবু। সে কি? ডাক্তারবাবুর নেতৃত্বে থানা ঘেরাও হবে? কিন্তু কেন? কেন কেন হবে না? ওই জাত গুন্ডা মদনকে মেরেছি বলে আপনি 7 সকালে এসে আমার ঘরের লক্ষ্মী বৌদিকে ঘেরাও করতে পারেন, অথচ ইদ্রিসের ছেলেটা মরে গেল, মেয়েটাকে ধর্ষণ করার চেষ্টা করালো, সেই প্রতিবাদে আপনাকে ঘেরাও করা হবে না? বড়বাবু, আপনি যা করার করুন, আমি যাই। আমার ওই
মদন মোহনের সেবা দেওয়ার সময় হয়ে গেল। মশাই, এসব কথা তো আপনি আমাকে আগে বলেননি। কি কথা? কই, এসব তো আমি কিছুই জানি না। মাছ খায় না পাতে 3টে ইলশে, আর ইয়ে করি না ঘরে 3টে মিনসে। ওসব কাল যখন মদন দাস ইদ্রিসের নৌকাটা কেড়ে নিয়ে যাচ্ছিল, তখন ইদ্রিস আলী আপনারই সামনে থাকা পা দুটো ধরে বলেছিল, চক্রবর্তী মশাই আমার ছেলে রহিমের বড় অসুখ, ডাক্তারবাবু এখনই রক্ত আনতে বলেছে, দয়া করে আপনি নৌকাটা কেড়ে নিয়ে যাবেন না, বাস ধর্মট। তখন আপনি কি করলেন দামোদর জ্যাঠা? আপনার ওই পোষা গন্ডা মদন দাসকে হুকুম দিলেন পা চালাতে, আর ওই মদন দাস লাতির পর লাতি বাঁধতে থাকলো ইদ্রিসের বুকে পিঠে। সব গপ্প, বাজে কথা, বিশ্বাস করবেন না। সাক্ষী দেবে ডাক্তার বাবু, আর ওই ইদ্রিস আলীর বুকে পিঠের এক্সরে রিপোর্ট। তাহলে কাল তুমি মদন দাসকে কখন মেরেছিলে আর কেন না মারলে, এটা জানতে পারি কি? কাল যখন রক্ত আনতে না পারে ইদ্রিসের ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, তখন ইদ্রিসের বহিন মুনিয়া ছুটে গিয়েছিল ভাইজানের জীবন বাঁচাতে ডাক্তারবাবুর বাড়ির দিকে, কিন্তু ডাক্তারবাবুর বাড়ি পর্যন্ত সে পৌঁছাতে পারেনি। তার আগেই ধুমজালের মোড়ে মদন দাসের শক্ত সাপলের মতো দুটো হাত তাকে চাপতে ধরেছিল। জামা ছিঁড়ে যখন ওই কিশোরীর লজ্জায় একের পর এক নখের আঘাত আনছিল, তখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল আপনাদের ভাষায় জঙ্গলি জানা দুনিয়ার চোখে দাগি আসামি এই অরণ্য। কি বলছিস তুই? বহিন মুনিয়া কিন্তু বুঝে নিয়েছিল এই গভীর অন্ধকারে ওই মদন দাসের হাত থেকে বাঁচাতে পারে এই গভীর রাতের জানোয়ার এই অরণ্য। তাই তো আমি ছুটে গিয়েছিলাম মারতে মদন কেন করে ফেলেছিলাম। ভাইটা মুনিয়ার বাঁচেনি, কিন্তু মুনিয়ার শেষ ইজ্জতটা বেঁচে গিয়েছিল। জানি না বৌদি, জানি না ওই দৃশ্যের মেরি ইজ্জতটা এই দামোদর চক্রবর্তীর বকে ছিল কি না। এসবের প্রমাণ পাওয়া যাবে তো অরণ্য? ইজ দিস এনি এভিডেন্স? ইয়েস, প্রমাণ আমি আপনার থানাতে সাজিয়ে রেখেছি অফিসার। বাবু, ইদ্রিসের মৃত ছেলে, জীবিত মেয়ে আর সপাচেক মানুষ এখন আপনার থানাতে। শুনলাম আপনি নাকি অরণ্যকে ধরতে এসেছেন, তাই আপনাকে ধরতে আমি চলে এলাম। ডাক্তারবাবু, তাহলে ওই অরণ্য কোনো অপরাধ করেনি বলুন? কুল ইউ আর নাঙ্গুলি, তাই নিজের ভাইকে চেনো না। তোমার ভাইয়ের মতো অপরাধ এই পরস্পরের যদি আর কেউ করতো, তাহলে গোটা গ্রামের মানুষ রেহাই পেয়ে যেত। একথা মালক কি বোঝেন, বাট ইউ পেঁচা বোঝে না। তোমার চোখে কেবল তুমি অন্ধকারে দেখতে জানো। ডাক্তারবাবু, আপনি অরণ্যের পক্ষে সাক্ষী দেবেন এবং আপনার বিরুদ্ধেও। দাঁড়ান, বিষয়টা একটু ভাবতে হচ্ছে। আপনি জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করছি, কারণ দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। আমি ভয় করবো না। তাহলে অভিযোগ তো মদনের বিরুদ্ধে। আরে বাবা, আমি আসছি কোত্থেকে? আরে বাবা, মদন তো মোষ, আপনি হচ্ছেন মহিষাসুর। চলে আসুন অফিসার। তো খেলা শুরু চক্রবর্তী মশাই। চল চক্রবর্তী মশাই, আর কোনো কথা নয়, চলো। বাবা মদন মোহন, তুমি আমাকে রক্ষা করো বাবা। ওই শুয়োরের বাচ্চা মদনাটা আমাকে ফাঁসিয়ে দিয়ে গেল বাবা। ওরে বেটা মদনা রে, ফাঁসালে অরণ্য, দাদা তুই মানুষ হিসেবে খারাপ শুনোস রে ভাই, তবু যে কেন যে তোকে সহ্য করতে পারে না লোকে। তুমি তো আমাকে সহ্য করতে পারো না দাদা, আর তুমিও আমাকে চেনো না। এই পৃথিবীতে শুধু একজন আমাকে চেনে, আর সে আমার বৌদি। পৃথিবীতে তুমি তো আমার আপনজন বৌদি গো, তুমি তো আমার আপনজন। ও, তোর বৌদি শুধু তোর আপনজন,
আর আমি বুঝি তোর কেউ নই? না না দাদা না, তুমি তুমি আমার কেউ নও। তুমি তুমি আমার আপনজন নও দাদা। আপনজন কাকে বলে জানো দাদা? যে আত্মার আত্মীয়, যে তার আপনকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে চেনে, জানে, বোঝে। আর তুমি তুমি আমাকে চেনো না, জানো না, বোঝো না, আর চিনতে চাও না দাদা। তা যদি চাইতে দাদা, তাহলে তাহলে সামান্য দেনার দায়ে তুমি বনলতার কাছ থেকে হাতটা ছিনিয়ে আনতে পারতে না? ফিরিয়ে দাও দাদা, ফিরিয়ে দাও ওই হাত, তুমি বনলতাকে ফিরিয়ে দাও দাদা। আর যদি হাতটা তুমি বনলতাকে ফিরিয়ে দিতে পারো দাদা, তাহলে জানবে এই ছোট ভাইয়ের উপর তুমি 16 আনা কর্তব্য পালন করেছো দাদা। তুমি 16 আনা কর্তব্য পালন করেছো। বেশ বেশ, তুই যখন বলছিস তখন আমি নিশ্চয়ই চেষ্টা করব দাদা। হ্যাঁ, আমি ফিরিয়ে দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। এখন এখন আমি আসছি রে, আসছি বলো। বৌদি, বৌদি জানো আজ আমার কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই বৌদি। ঠাকুরপো, তুমি বনলতাকে আজও ভুলতে পারোনি? আজও তুমি তাকে ভালোবাসো, তাই না? যতই দেখি তারে ততই দহি, আপন মন জ্বালা নীরবে সহি, তবু পারিনি দূরে যেতে, মরিতে আসি লইব বুক পেতে অনলবান, জেনে শুনে বিষ করেছি পান, আমি জেনে শুনে বিষ করেছি পান। এক চলে অরণ্য গাঙ্গুলি কিস্তি মাত হয়ে গিয়েছে। ওই ইদ্রিস আলী তার সমস্ত অভিযোগ তুলে নিয়ে অরণ্য গাঙ্গুলির বিক্ষোভে ঠান্ডা জল ঢেলে। আর তার চেয়েও বড় খবর, জয়নারায়ণ চাটুর্যে আবার স্বপ্ন দেখেছেন, রাধা মাধবের স্বপ্ন। জয়নারায়ণ চাটুর্যকে রাধা মাধব স্বপ্ন দিয়েছে? রাধা মাধব আর লোক পেলে না? ওসব বুঝলো কি বাবাজি, ওসব কথায় বিশ্বাস করো না। আলবাত বিশ্বাস করব, আর শুধু আমি একা নই, আপনিও করবেন। আর যদি বিশ্বাস না করেন তাহলে ওই সুখরাম বারজাতিয়ার সঙ্গে যে ব্যবসাটা আপনি ফেলেছেন সেটা কিন্তু আমি কেচিয়ে দেব। না 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 না, বিশ্বাস করাই উচিত, বিশ্বাস করাই উচিত। হাজার হোক জয়নারায়ণ চাটুর্য বলে কথা। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা আমার বাবা বলতেন। কি বলতেন? যাক ছেড়ে দিন। এখন বলুন তো, মন্দিরটা কেমন দেখছেন? মন্দির বানিয়েছো বটে একখানা, আর আর কি সাজিয়েছো। তবু পরস্পরের ওই পরস্পরের ছোট লোকগুলো এখনো চাটুর্য বাড়িতে যাচ্ছে, তাদের মাথা ঠেকা না, আর যাবে না, আর যদি যাই তাহলে আমি গোটা পরশপুরের বুকে আগুন জ্বালিয়ে দেবো। শৈলেশ্বর নদীর বুকে ভগবানের মন্দির গড়লে হেমন্ত। আরে আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। আপনার অভিযোগটা না আমি ঠিক বুঝতে পারলাম না। মানে বিজ্ঞানের সাধক আপনি, ঈশ্বর সাধনা কি আপনার রাগের কারণ? ঈশ্বর আর বিজ্ঞানের মধ্যে বিরোধ পান্তা আমি এখানে আসিনি হেমন্ত। আমি এসেছি একটা কথা জানতে। আচ্ছা, তোমার এই দামোদরের চরণামৃত ওই শৈলেশ্বরিক জল থেকেই তো তৈরি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। খেয়াল আছে একটু দূরে বেলপাহাড়ির গায়ে তোমার চামড়ার ফ্যাক্টরির সমস্ত নোংরা জলটা ওই শৈলেশ্বরীতে যে পড়ছে? আরে বাবা, ওটা তো আমার বাবার আমল থেকে ওভাবেই হয়ে আসছে না।
আর সেদিনও ঠিক আজকের মতোই আমি সেখানে ছুটে গিয়েছিলাম বাধা দিতে। তফাৎ শুধু একটাই, সেদিন দাঁড়িয়েছিলেন তোমার বাবা, আজ তুমি। তাহলে আজও কি আপনি আমায় বাধা দিতে এসেছেন? না, আমি তোকে অনুরোধ করছি এমন তো এই মরণ খেলা তুমি বন্ধ করো। তাহলে এক কাজ করি ডাক্তারবাবু, আমার এই শুদ্ধ তৈরি হওয়া মন্দিরটা না আমি ভেঙে গুড়িয়ে দিই। আপনি চুপ করুন, আপনি চুপ করুন। হ্যাঁ ডাক্তারবাবু বলছিলাম, তাহলে মন্দিরটা ভেঙে গুড়িয়ে দিই। সেটা যে অসম্ভব তা আমি বুঝি। তাহলে এক কাজ করি ডাক্তারবাবু, আমার ওই চামড়ার ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়ে সদুয়েক লোককে ভাতে মেরে একবারে বেকার করে দিই। যাদের চামড়া দিয়ে তোমার এই চামড়ার ফ্যাক্টরিটা চলছে তাদের এত তাড়াতাড়ি রেহাই দেওয়ার কথা তো ইতিহাসে লেখা নেই এমন তো। এই ডাক্তার, গ্রামে বসে ডাক্তারি করলেও আমার সবকটা ডিগ্রি কিন্তু বিদেশে। তাই এই দামোদর খুঁড়ো তোমাকে নতুন চিনল। তোমার মতো হেমন্ত আমি দেশে বিদেশে অনেক দেখেছি। আমি তোকে অনুরোধ করছি হেমন্ত, তুমি এই মন্দিরটা বন্ধ করে দিয়ে শৈলেশ্বরী থেকে জলটা একটু ঘুরিয়ে দাও। মন্দির তৈরি করার আগে কথা আপনি আমাকে বলেননি কেন? সে সময় মাসখানেক আমি এখানে ছিলাম না, গ্রামে ফিরে এসে দেখি। লেট লেট, ইউ আর টু লেট ডাক্তারবাবু, আপনি অনেকটা দেরি করে ফেলেছেন, তাই তো? কিন্তু সমস্যাটা তো অনায়াসে মেটানো যায় হেমন্ত, যদি তুমি শৈলেশ্বরী থেকে তোমার এই নোংরা জলটা এখান থেকে ঘুরিয়ে দাও। মানে ব্যাপার হলো এই কতগুলো শব্দ উচ্চারণ করে আপনি যত সহজে সমস্যাটার সমাধানটা করে ফেললেন না, ব্যাপারটা তো সোজা নয়। কি দামোদর খুড়ো, অনেক টাকার ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। তাছাড়া আমরা সকলেই তো জানি যে ওই নোংরা জলে বেলপাতা তুলসী পাতা পড়লে চুল রগ মুক্ত হয়। তাছাড়া ঠাকুরের চরণামৃত তো ওসব দিয়েই তৈরি হয় ডাক্তারবাবু। তুমি কিন্তু বিরাট একটা সর্বনাশ ডেকে আনছো হেমন্ত। কি করবেন আপনি? আমি এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব। আন্দোলন কি? আন্দোলন আন্দোলন করবেন না ডাক্তারবাবু, একদমই আন্দোলন ফান্দোলন কিছু করতে যাবেন না। আন্দোলনটা করলে কিন্তু আন্দোলনটা হয়ে যাবে ধর্মের বিরুদ্ধে, আন্দোলনটা হয়ে যাবে ভগবানের বিরুদ্ধে। যাদেরকে নিয়ে আপনি আন্দোলনটা করছেন না তারাই শালা একদিন আপনাকে ফুটিয়ে দেবে। তখন কি করবেন আপনি? অপেক্ষা করব। করুন, সময়ের জন্য অপেক্ষা করব। করুন। তাই যাবার আগে তোমাকে একটা কবির ভাষায় কোলে বলা যায়, আমি বিত্তহীন ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, তোমার উৎপীড়িতের বন্ধন নল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খট্টকি বল ভীমের অনুভবে রণিবে না, আমি সেই দিন হব শান্ত, মহা বিত্তহীন ক্লান্ত। পাগল ভালো করো মা। এবার কি আমি কথা বলবো? আরে বাবা, তখন থেকে আপনি ওই চুপ করে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আরে বলুন বলুন, কেন বলবেন না? তার আগে বলুন, ওই অরণ্য আর তার বৌদির মধুর সম্পর্কটা খল লুড়িতে নেড়ে যে চবনপ্রাশটা বানাতে বলেছিলাম, সেটা হয়েছে তো? তোমার দেওয়ার সেই চবনপ্রাশ টেলা টেলা করে আমি ওই বৃদ্ধদের আড্ডায় ছুঁড়ে ছুঁড়ে মেরেছি, আর তারা সব একেবারে টপাটপ টপাটপ। আরে বহুত খুব বহুত খুব বহুত খুব বহুত খুব বহুত খুব বহুত খুব, সত্যি বহুত খুব হেমন্ত দা। আরে কি মন্দিরেই না তুমি গড়লে। আরে বিনয়, এসছিস? হ্যাঁ রে, বলি তোর বাবা কখন আসছেন রে? এক্ষুনি এসে পড়বেন। আরে বিনয়, বলি আমার কারবারে যে তোর চাকরিটা হয়েছে সেই খবরটা তোর বাবা জেনেছেন তো? বারে এই শুভ সংবাদটা জানাবো না? আমার মায়ের নামে যে স্কুলটা, মানে ওই সাবিত্রী প্রাইমারি স্কুলে তোর ভাই বিজয় নারায়ণের যে শিক্ষকের চাকরিটা করিয়ে দিয়েছি, সেটা উনি জেনেছেন তো? আরে জেনেছেন বাবা, জেনেছেন। আরে তুমি তো জানো হেমন্ত দা আমি তোমার কেমন অন্ধ ভক্ত, তার উপর তুমি আমাদের এতগুলো উপকার করতে চাচ্ছ, আমি সে কথাগুলো ফলাও করে বলবো না? হ্যাঁ রে, বলি এইসব সুখবরগুলো শুনে তোর মা মানে কাকিমা কি করছিলেন রে? কি আর করবেন, ওই রাধা কৃষ্ণের উদ্দেশ্যে হাত জোড় করে নমস্কার করছিলেন। আরে নমস্কার নমস্কার, আসুন আসুন অফিসার, আসুন আসুন। হেমন্তবাবু, ওই আনুষ্ঠানিক ক্রিয়াকর্ম কখন শুরু হচ্ছে? এই জয়নারায়ণ বাবু এসে গেলেই শুরু হবে, উনিই তো এই অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন।
আরে অনলদা যে, আপনাকে তো আমি এখানে পাবো এ কথা আমি ভাবতেই পারিনি। আসুন 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 আসুন। ধর্মের পবিত্র অঙ্গনে কখন খুনোখুনি হয় বলো তো? এই তো চাটুর্জি খুঁড়ো এসে গেছেন, আসুন আসুন। ধর্মের পবিত্র অঙ্গনে খুনোখুনি হয় তখন যখন ধর্ম আর পুণ্য থাকে না, ধর্ম হয়ে যায় পুণ্য। চাটুর্জি খুঁড়ো, আপনার ছেলের আমার কারবারে চাকরি হয়ে গেছে, খবরটা আপনি শুনেছেন তো? আমার ধর্মটাও তো বিকিয়ে গেছে বাবা। কি বলছেন চাটুর্জি খুঁড়ো, আজকের এই পবিত্র দিনে এই মন্দিরে দাঁড়িয়ে? একদিন যারা মেরেছিল তারে গিয়ে রাজারও দোহাই দিয়ে এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে এসেছে ভক্ত সাজি, ঘাতক সৈন্য ডাকি মারো মারো উঠে হাকি। মন্দিরে আজ ভক্তের সারি। চাটুর্জি খুঁড়ো, দেখো কি বলতে কি বলে ফেললাম। না না, এসব কিছু না, এসব কিছু না, এটা একটা স্বপ্ন, স্বপ্ন ছাড়া কিছুই নয়। স্বপ্ন? আপনি স্বপ্ন দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, রাধা গোবিন্দের স্বপ্ন, রাধা গোবিন্দের। কি স্বপ্ন দেখেছেন বলুন বলুন। কি হলো? কি হলো বাবু? স্বপ্ন? তুমি চুপ করে আছো কেন? কি স্বপ্নটা তো তুমিই দেখেছো নাকি? কথা বলতে পারছি না বাবা, আমার জিভটা কেন যেমন অসার হয়ে আসছে। কিন্তু কিন্তু তোমাকে তো কথা বলতেই হবে বাবা। আরে স্বপ্নের সঙ্গে তো আর বিশ্বাসঘাতকতা করা যায় না। তাহলে তাহলে যে আমাদের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে বাবা। না না না, বলবো বলবো, নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো স্বপ্নের কথা। স্বপ্নটা হচ্ছে ভোর রাত আমাদের বাড়ির ঠাকুর দালান চত্বরে শুয়ে ঘুমোচ্ছে, তন্দ্রায় জড়িত অবস্থায় হঠাৎ দেখলাম এক জ্যোতির্ময়ী ধূম্র শিখা। সেই থেকে প্রজ্বলিত হয়ে উঠল এক জ্যোতির্ময় পুরুষ, হাতে তার মোহনবাসী, চুলে ছুটিতে মোর পালক, রক্ত ফেটে পড়া ঠোঁট, গালে টোল। হঠাৎ অট্টাশে মহাশূন্য আকাশে উঠে গেলেন। তারপর মেদিনী কাঁপিয়ে বলতে লাগলেন, মুক্তি মুক্তি দিলাম। বলে যান। ওরে আমি তোকে মুক্তি দিলাম। বলে যান চাটুর্জি খুঁড়ো, বলে যান, থামবেন না, বলে যান। আরো বললেন, আজ থেকে আমার নিবাস এই চাটুর্জি বাড়ির ভাঙা মন্দিরে নয়, আজ থেকে আমার নিবাস ওই শৈলেশ্বরী নদীর পাশে নতুন মন্দিরে। বাবা, এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? বিনয় চাকরি হবার পর? বনলতা, এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? হেমন্ত বাবুর প্রাইমারি স্কুলে বিজয়ের শিক্ষকের চাকরি পাকা হবার পর? এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? হেমন্ত বাবুর এই মন্দিরে পুরোহিতের চাকরিতে জয়েন করবার পর? বনলতা, তুই অযথাই উত্তেজিত হয়ে পড়ছিস মা। এক ফুঁয়ে চাটুর্জে বাড়ির গর্বের দীপ শিখা তুমি নিভিয়ে দিলে বাবা। তুমিও বিকিয়ে গেলে বাবা, তুমিও বিকিয়ে গেলে। চুপ কর দিদি, খালি আদর্শ আদর্শ আর আদর্শ। আরে বাবা, আদর্শ চাল নয়, আদর্শ ডাল নয়, আদর্শ দিয়ে লজ্জা ঢাকা যায় না। বিনয়, বিনয় একদম ঠিক কথা বলেছে বনলতা। মুকুন্দ, এই মুকুন্দ, আয় না রে বাবা মুকুন্দ। আমায় ডাকতেছো দাদা বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন শোন শোন, তুই এই বড় বাবুকে আর ওই দামোদর যেটাকে নিয়ে একটু ভেতরে গিয়ে বসা। যান, আপনারা যান যান যান। দাদা বাবুরা আসুন আসুন। সেই হলো, চলুন চলুন চক্রবর্তী মশাই। এই মুকুন্দ, মুকুন্দ, শোন 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 শোন, এনাদের না একটু ওই জল খাবারের ব্যবস্থা করবি, কেমন? যা, যা। মাটিটা কাঁপছে কেন? ভূমিকম্প হচ্ছে, মাথাটা যেন ঘুরছে। দিদি, তুই কি পাগল হয়ে যাচ্ছিস? না, পাগল আমি হচ্ছি না, পাগল হচ্ছিস তোরা, পাগল হচ্ছিস তোরা। নিজেদের একটুখানি সুখের জন্য তোরা পাগল পাগল পাগল। তুমি অসুস্থ, তুমি বাড়ির ভেতরে চলো। ডোন্ট টাচ মি, আমাকে ছোঁবে না হেমন্ত। আমি সবকিছু ঠিকঠাক কাজ করতে না পারলেও একটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, আসলে চাটুর্জে খুঁড়ো আমাদের দলে ফিরেছে। বনলতা একাই আমাদের বিরুদ্ধে। তো লড়ার শক্তি আছে রে বোন, তুই লড়ে যা, তুই লড়ে যা। আর হ্যাঁ, এই হাতটা তুই রেখে দে। আরে পকেটে নিয়ে ঘুরছি তো। আরে যখন দেখা হবে ভাবলাম দিয়ে দেবো, নিয়ে নে। কিন্তু কেন আনন্দা, কেন ন্যায্য পাওনা ছেড়ে আপনি কেন এইভাবে লোকসানের দিকে হাত বাড়াচ্ছেন আনন্দা? আরে লোকসান নয় রে বোন, লোকসান নয়, লাভ
মস্ত বড় লাভ। আরে আমার ভাই অরণ্য বলেছে, দাদা এই হাটটা তুমি যদি আমার বনলতাকে ফিরিয়ে দিতে পারো তাহলে তোমার ভাইয়ের প্রতি 16 আনা কর্তব্য পালন করা হয়ে যাবে। আরে এত অল্পেই যদি ভাইয়ের প্রতি কর্তব্যটা পালন করা হয়ে যায় তাহলে সে সুযোগ কি আমি হাতছাড়া করতে পারি রে বোন? নে 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 বোন, তুই এই হাটটা নে। সত্যি বলছেন আনন্দা, আপনার ভাই এই কথা বললো? হ্যাঁ রে বোন, অরণ্য বললো। আরে তোর বৌদি সাক্ষী আছে। ও হার আপনি ফিরিয়ে নিয়ে যান আনন্দা। হ্যাঁ? ও আমি নিতে পারবো না। সত্যি ফিরিয়ে নিয়ে যাবো? হাটটা তুই নিবি না? না আরে সত্যি বলছিস নিবি না? না। ফিরিয়ে নিয়ে যাবো তো? হ্যাঁ দেখ ঠিক ফিরিয়ে নিয়ে যাবো তো? হ্যাঁ ফিরিয়ে নিয়ে যান। পালাও দাদা পালাও, ভাইয়ের ভেতর থেকে খাবার ফিরে এসছে, ও মুঠো তুমি শক্ত করে পালাও। আমি কিন্তু এই হাটটা ফেরত দিতে এসেছিলাম অরণ্য, কিন্তু ওই ফিরিয়ে দিলে তো আমার আর কিছু করার নেই। বল হ্যাঁ, ফিরিয়ে দিলে তো আমার কিছু করার নেই। তুই আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ, বাহ, সোনার হার ফেরত চলে গেল সোনার হরিণীর কাছে, সোনার মন্দিরের কাছে, গোহারান হেরে। হ্যাঁ বাহ, এই চাটুর্যে শেহজাদি কি তাহলে আজ নিলামে উঠেছেন? বিনয় বলে দে, এটা মন্দির, এটা কিন্তু কোনো মাতলামি করার জায়গা নয়। দারোয়ান, এই দারোয়ান! আরে আমাকে আটকানোর মতো কোনো দারোয়ান তোমার গোষ্ঠীতে পয়দা হয়নি চান। মুখ সামনে কথা বলো অরণ্য। আরে আস্তে 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 আস্তে, আরে হট করে রেগে গিয়ে যদি ফট করে তোমার একটা ছাপ পড়ে না, ওই সব ফুলকলুচিগুলো ফস করে ধোয়া বেরিয়ে যাবে। বিনা নিমন্ত্রণে কোথাও আসতে মানুষের লজ্জাও তো করে। শরীর থেকে লজ্জা ঘেন্না বলে কি সবকিছুই তোমার চলে গেছে? তুমি এখানে কেন এসেছো অরণ্য? এর উত্তর আমি কোনো ঈশ্বর বিক্রেতাকে দিতে পারবো না। উফ, এই একটুকু সুখ কপালে সইবে না, সব কিছু হাতের মুঠোয় এসেও ফসকে যাচ্ছে, তাই তো? এই বিনয়, যা 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 দৌড়ে গিয়ে অফিস থেকে ডেকে নিয়ে আয়, যা। আরে বিনয়, দৌড়ে গিয়ে পুলিশ অফিসকে পালাতে বল, বলো বুনোর দরকার নেই, বাঘার তেঁতুল এসে গেছে। কি চাও তুমি অরণ্য? জবাব চাই হেমন্ত মিত্রের, জবাব চাই। ওই ডাক্তারবাবুর কথা মতো তোমার ওই চামড়ার কারখানার নোংরা পড়া নলের মুখটা তুমি ঘুরিয়ে দেবে কি না? যদি না দেই তাহলে এখনই তোমার এই দেবতার মূর্তি আমি শৈলেশ্বরী চলে ভাসান দিয়ে আসবো। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো অরণ্য। আরে খেলতে গেলে তো দাঁত ভাঙা ভালুকে চেয়ে আগুন নিয়ে খেলায় ভালো হেমন্ত মিত্রের। তুমি মন্দির থেকে রাধা কৃষ্ণের মূর্তিকে বিসর্জন দিতে চাও অরণ্যদা? যে দেবতার চরমৃত খেয়ে হাজার হাজার মানুষ বিষে চালায় কুকড়ে মরে যায়, তাকে আমি দেবতা বলে মানি না, সে অপদেবতা। আর কোন দেবতা না শুনে আমি অপদেবতাকে বসাতে পারবো না। সাবধান অরণ্য, আর এক পায়ে হলে আমি কিন্তু তোমাকে গুলি করে ঝাঁঝরা করে দেবো। আরে তোমার রিভলভার এখনো গুলি জমা পড়েনি, যেটা আমার বুক ছেদ করে চলে যাবে। সাবধান অরণ্য, আর এগিয়ে না বলছে। হাতের আড়াল দিয়ে ঝড়কে থামানো যায় না বন্ধুরাম। তুমি ফিরে যাও অরণ্যদা, তুমি ফিরে যাও। আমি ফিরে যেতে আসিনি। এত বড় পাপ তুমি করো না অরণ্য। পাপ তো করছেন আপনি, আর প্রায়শ্চিত্ত করবো আমি। চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে অনন্য, এখান থেকে অনন্য, এক্ষুনি চলে যাও, এক্ষুনি চলে যাও। কেবল চলেই যাব? দয়া করো অরণ্য, আর লোক হাসিও না। তুমি যাও এখান থেকে, তুমি যাও। আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না না। বাবা, কি ভেলকিটাই না জানো দেবী। হ্যাঁ বলি, এমন মন্ত্রপুত জলটা ছোটালে যে বুনো হাতিটা সুরটা নামিয়ে সুর করে নিচে চলে গেল। সত্যি সত্যি দেবী, আমি তো অবাক। অবাক?
মানুষ মানুষের কাছ থেকে জিনিস কিনে জানি, মানুষ মানুষের কাছ থেকে মানুষ কেনে তাও শুনেছি, কিন্তু মানুষের কাছ থেকে মানুষ দরদাম করে তার ঈশ্বরকে পর্যন্ত কিনে নিতে পারে, এ আজ তুমিই দেখালে। হে বণিক, তোমায় নমস্কার, তোমায় তোমায় নমস্কার। শোনো শোনো বড় বউ, শোনো, আমার মাথায় অপমানের বীজগুলো আগে আমার কড়কড় কড়কড় করছে। যাও যাও বড় বউ, গোটা ছয়েক বড় বড় পা ফেলে ওই দামোদর চক্রবর্তীর বাড়ি থেকে সামুন্নিয়ার গালাগালগুলো শুনে এসো। যাও যাও, কান ভরে শুনে এসো। দেখো, এই কথা আমি কিছুতেই বিশ্বাস করি না যে অরণ্য বিনা কারণে দামোদর জ্যাঠার মতো গুরুজনের কান মুলে দিতে পারে বা তাকে চর দিন মারতে পারে। আরে ও তো খুন করে এলো, তুমি বিশ্বাস করবে না বড় বউ। ও বৌদি আর দেওর মিলে আমার জীবনটাকে একেবারে ছাড় ছাড়। বারবার তুমি এক কথা কেন বলো বলো তো? ভাইটা তো তোমারও নাকি? সব কিছুর একটা সীমা থাকা উচিত প্রতিভা। কাল শুধু আমি একা কেন, এ গ্রামের সকলেই বলে অরণ্য এখনো তার বৌদির আঁচলের তলায় ঘুরে বেড়ায়। বেড়ায়, আগেও বেড়াতো, এখনো তাই বেড়ায়। কিন্তু কিন্তু আমি তো লোকাল হয়ে বাস করি প্রতিভা, তাই লোকের কথা আমাকে শুনতে হয়। চুপ করো তুমি। লোক লোক আর লোক, শোনো, আমি লোকের কথা ধার ধারি না, জানো? অরণ্য আমার কাছে চিরকালই শিশু। নারায়ণ, বয়স হলে তো সবার বুদ্ধি পাকা হয় না। তাছাড়া অরণ্যর নামে মিথ্যে কলঙ্ক চাপিয়ে বনলতাকে তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তারপর থেকেই তো ঠাকুরপো এরকম হয়ে গেছে। সে কথা তোমার চেয়ে বেশি কে জানো বলো তো? এখন তার জীবনে কোনো আনন্দ নেই। সারাদিন উন্মাদের মতো খেটে তোমার ভাড়ার পূর্ণ করে, আর রাত্রিবেলা কখনো মদ কখনো ভাং খেয়ে এখানে সেখানে পড়ে থাকে। আমি হাত ধরে টেনে নিয়ে এলে তার ঘরে ফেরা হয় না। বলো না, তার জন্য এইটুকু স্নেহ কি আমার খুব বাড়াবাড়ি, আমার খুব অপরাধ? এর জন্য আবার চোখের জল ফেলতে হবে কেন? আর অপরাধী বা কে বলেছে? কিন্তু কিন্তু তা বলে এর নালিশ, ওর নালিশ, এর অভিযোগ, এগুলো তো বন্ধ হওয়া চাই নাকি? বন্ধ হবে, দাঁড়া, এক্ষুনি বন্ধ হবে। আমি ভোলাকে ডাকি, তারপর বন্ধ হবে। ভোলা, ভোলা, এই ভোলা। বৌদি গো, বৌদি, ডাকছো নাকি? হ্যাঁ ডাকছি। শোন না, তুই এক্ষুনি দামোদর জ্যাঠার বাড়ি যা, গিয়ে বলবি অরণ্য তার পায়ে ধরে ক্ষমা চাইবে, তিনি যেন এক্ষুনি আমাদের বাড়িতে আসেন। কি যে বলেন বৌদি, ওই দামোদর জেঠার পা ধরে মাপ চাইবে আমাদের ছোট বাবু? এটা হইতে পারে না বৌদি, এটা হইতে পারে না। পা একেবারে মনে হয় ভাঙিয়ে দিবে। আমার কথাটা শোন, তোকে যেটা বললাম সেটা কর, এক্ষুনি যা। দামোদর জ্যাঠাকে গিয়ে বলবি গাঙ্গুলির বাড়ির বড় বউ আজ বুঝিয়ে দেবে সে শুধু সুহাগ করতেই জানে না, শাসন করতেও জানে। বেশ, তুমি যখন বলছো আমি যাচ্ছি। তোমার আসবে বলে তোমার একটু কোনো মনে হয় না। দেখি দেখি, ছোট বাবু গো, ও ছোট বাবু। এই আমার একটা কেলো হলো, একটা চড়কে দামোদর জেঠা এত গালাগালি করলো, এবার উঠোনের মাঝে বেমক্কা মার খেয়ে ওরে বাবারে, এই বৌদি আর দেওর মিলে আমার জীবনটাকে এখন ছাড়খাড় করে দিলে। তুমি ঠাকুর যদি সত্যি কোনো অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি তাকে পেতেই হবে। সবই বুঝি বড় বউ, কিন্তু কিসের কিন্তু গো? যা যা খুশি তাই বলে যাবে আর আমাকে মুখ বুঝে তাই সহ্য করতে হবে? তুমি বুঝতে পারছো না? বুঝি, আমি সব বুঝি, তুমি বোঝো না। আর বোঝো না বলে অপরের কথা শুনে না ধেই ধেই করে নাচো। কিন্তু দামোদর জ্যাঠা এখনো আসছে না কেন? কি ব্যাপার? এসে গেছি মা লক্ষ্মী, আপনি এসে। আরে আসুন। ভোলা গিয়ে বললে তুমি ডেকেছো, তাই চলে এলো। আরে আসুন দামোদর জেঠা, আসুন আসুন। তা হ্যাঁ, অনল বাবাজি, শুনলুম তোমার ভাই নাকি ক্ষমা চাইবে। তা সত্যি সত্যি ক্ষমাটা চাইবে তো? আমি যখন আপনাকে ডেকে আনিয়েছি তখন ওকে ক্ষমা চাইতেই হবে। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। তবে তুমি ডেকেছে বলে বৌমা আমি অরণ্যকে ক্ষমা করব, না হলে নাহলে আমাকে শুলে দিয়ে ফাঁসিতে চড়াতেন, নাকি ফাঁসি দিয়ে শুলে চড়াতেন? হে আমার শাস্তি দাতা অরণ্য, শক্তিটা তোমার ওই ছাগলের চেয়ে কম হলো,
সাহসটা কিন্তু তোমার পাগলের চেয়েও অনেক বেশি। না হলে তুমি ওই কেঁচো কুড়তে ঢুকেছো কাল সাপের গর্তে হাত। এইভাবে অপমান করবার জন্যই কি তুমি আমাকে ডেকে পাঠিয়েছো বাবা? আরে বৌদি তোমাকে ডাকিয়ে এনেছে গাধা জেনে নয়, বজ্জাত জেনে, বজ্জাত জেনে। ঠাকুরপো শোনো, আমি কিন্তু ওনাকে ডেকে এনেছি তুমি ওনার পা ধরে ক্ষমা চাইবে বলে। কোন অপরাধে বৌদি? দামোদর জেঠাকে চড় মারার অপরাধে। ঠিক ঠিক বলেছো তোরা। এই দামোদর বুড়োর গালে চড় মারাটা না আমার সত্যিই অপরাধ হয়েছে। তাহলে স্বীকার করছো? হ্যাঁ স্বীকার করছি তো, 100 বার করছি। তাহলে সেই অপরাধের প্রায়শ্চিত্ত কি করে করবে? সেই অপরাধে প্রায়শ্চিত্ত দাদা বৌদি, সেই অপরাধে প্রায়শ্চিত্ত, হ্যাঁ ঠিক তো। ভোলা, এ ভোলা, এই নাও খুর, পাস করো দুধ। ভোল আর আলকাতরা হয়েছে হয়েছে, ওই তৈরি করছে কেষ্ট ছাত্রা। আচ্ছা জোগাড় হয়েছে গরু আর দড়ি? হয়েছে হয়েছে, তবে দুটোই একটু সরু। আরে ওতে কাম ফতে, প্রায়শ্চিত্ত হবে ঈশ্বরের মতে। নিয়া আলকাতরা ঘোল, বলো হরি বল, বলো হরি হরি বল, বলো হরি, বলো হরি হরি বল, হরি হরি বল। খোল, আলকাতরা, গরুর দড়ি, বলি এসব দিয়ে কি হবে? দামোদরের বিয়ে হবে গো। ঠাকুর তুমি কি চাও বলো তো? আমি তো প্রায়শ্চিত্ত করতে চাই তুমি বৌদি। কি আমার সঙ্গে পরিহাস করছো? পরিহাস? পরিহাস করছে যে দামোদর বুড়ো, আর তুমি সব না জেনে শুনে সেই পরিহাসের পাত্রী হতে চলেছো। অরণ্য, অরণ্য কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না ভাই। একটু আগে তুই না বললি দামোদর জেঠার গালে চড় মারার অপরাধে, চড় মারার জন্য তুই অপরাধ করেছিস? আমি এখনো বলছি দাদা, আমি এখনো বলছি অপরাধ নয়। এই দামোদর বুড়োর গালে চড় মেরে আমি মহা পাপ তাহলে করেছি। সেই মহাপাপের প্রায়শ্চিত্ত করতে দড়ি, খুর, ঘোল এসব কি হবে? হ্যাঁ, চট করে পায়ে পড়ে ক্ষমাটা চেয়ে নি, চটপট করে দাও। চটফট করে তো কাজটা সেরে নেবো, তার আগে ওই চো করে তোমার মাথাটা কামিয়ে ওই ভো করে আলকাতরার মাখিয়ে আর পো করে ওই দড়িতে বেঁধে আর ভো করে গরুর পিঠে চাপিয়ে তোমাকে ছেড়ে দেবো। আর তুমি কি করবে আমাদের জ্যাঠা? ওই শুট করে না ওই পরস্পুরটা ঘুরে বাড়ি ঢুকে যাবে। ঠাকুরপো, তুমি একটু আগে বলেছো যে ওনার গালে চড় মেরে তুমি অপরাধ করেছো। অপরাধ তো আমি করিনি, আমি মহা পাপ করেছি। তার মানে? জানো দামোদর বুড়ো কি বলেছিল জানো? বলো কি বলেছিল? বলুন দামোদর চক্রবর্তী, সেদিন আপনার ওই শ্রীমুখ পঙ্কজ থেকে কি বাঘ ছুড়ে মেরেছিলেন বলুন? কি আবার বলেছিলাম? এমনি কথা কাটাকাটি হয়েছিল। জীব তোমার খসে যাবে বুড়ো মিথ্যা বললে। দামোদর জেঠা কি বলেছিলেন? আমি তেমন কিছুই বলিনি বাবা অনল, তোমার ভাই মিছে কথা বলছে। দামোদর চক্রবর্তী, তোমার ওই 4টি নাতি মারা গিয়ে যে একটি নাতি এখনো বেঁচে আছে, যে খেলছে হাসছে আর দুহাত তুলে তোমাকে দাদু দাদু বলে ডাকছে, তার নামে দিব্যি করে বলো সেদিন তোমাকে আমি কেন মেরেছিলাম? ওই শিবরাত্রির চলতে আমার একমাত্র নাতি। আরে একটি মাত্র আশ্রয় আমার, যেখানে আমি তেষ্টার জল পাই, খিদের খাবার পাই। আরে তোমাদের মিথ্যে অভিযোগ যখন আমার বুকের ভেতরটা ফালা ফালা করে দেয়, তখন একটুকু আমি সান্ত্বনা পাই। সেই আশ্রয় তুমি কালি ছিটেছো দামোদর চক্রবর্তী। সেই কালি তোমার জীবকে তোমাকে টেনে তুলে নিতে হবে। বলো তোমার নাতির নামে দিব্যি করে বলো সেদিন তুমি বৌদির নামে খারাপ কথা বলেছিলে কি না? আমার নামে খারাপ কথা? সে কি দামোদর জেঠা? সে তো তামাশা করে বলেছিলাম বাবাজি। কি বলেছিলে দামোদর জেঠা? বলেছে না না না, ও কথা আমি আমার মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। বলুন দামোদর জ্যাঠা, আপনি কি বলেছিলেন এক্ষুনি বলুন। বলতেই হবে আপনাকে, বলুন। বলেছে? হ্যাঁ, কি বলেছে? হ্যাঁ বলেছে, বল। তোমার সঙ্গে নাকি আমার সঙ্গে? তোমার সঙ্গে নাকি আমার খারাপ। বলুন দামোদর চক্রবর্তী, নিজের নাতির নামে দিব্যি করে বলুন তো, অরণ্য যে কথা বললো সে কথা সত্যি?
ক্ষমা করো। তোমাকে আমি কি করবো জানো দামোদর চক্রবর্তী? ক্ষমা করো। এই ক্ষমা করো বৌমা। পায়ে ধরে পায়ে ধরে পায়ে ধরে তুমি আমাকে ক্ষমা করো। পায়ে ধরে পায়ে ধরে এই আলকাতরাটা ভালো করে ওর মুখে চাও খাই দাও। আমি ওকে এই কাঁথার পিঠে চড়াই দিই। নিয়ে আয় ভোলা, ভালো করে মাথায় মাখিয়ে দিত। মাগা 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 আরে খুবটা নিয়ে আয়, মাথাটা কামিয়ে দে। তবে তবে যাই, আর যাওয়ার সময় তোমাকে বলে যাই, তুমি আমাকে ক্ষমা করো বৌমা, তুমি আমাকে ক্ষমা দাঁড়াও তোমরা, কি পাগলামি করছো তোমরা? হ্যাঁ, একটা কথা, উনি যখন আমার কাছে ক্ষমা চেয়েছেন আর আমি যখন ক্ষমা করেছি, তখন ওনাকে অপমান করলে বা অন্য কোনো শাস্তি দিলে আমি তা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। তুমি তুমি কেমন করে মানবে বৌদি? তুমি তো ক্ষমতা, তুমি তো ক্ষমাময়ী, ভারত নারীদের জীবন্ত প্রতিরূপ। তুমি তো আমার মা, তুমি তো আমার বৌদি নও, তুমি তো আমার মা, মা মা মা, তুমি তো আমার মা। ঠাকুরপো, তুমি আমার মা, তুমি আমার মা, তুমি আমার মা, ঠাকুরপো, তুমি আমার মা, তুমি তো আমার